নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রাচীন শাস্ত্রকাররা হিন্দু বিবাহকে মোট আট ভাগে ভাগ করেছিলেন। এই ভাগগুলো কেমন ছিল বা এই ভাগগুলো কি, আজ সেইটা আলোচনা করব। তো সেখানে যাওয়ার আগে বলি যে হিন্দু বিয়ের এই যে ভাগ, এগুলো সবই অক্ষত যোনি নারীর ওপর ভিত্তি করে, অন্য কোনো ধরনের নারী নয়। এবং এই বিয়েতে বেশ কিছু নিয়ম পালন হতো। নিয়মগুলো যে চিরস্থায়ী নিয়ম এমন না, কিন্তু কিছু নিয়ম খুব শক্ত নিয়ম। যেমন রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হবে না, এর মধ্যেই পড়ে স্বগোষ্ঠীতে বিয়ে হবে না। দ্বিতীয় নিয়মটা হচ্ছে স্ববর্ণে বিয়ে হবে, অন্য বর্ণে বিয়ে করলে হবে না। স্ববর্ণ মানে বাউনে বাউনে, কায়স্থে কায়স্থ, মাইস্থ মাইস্থ, এই যে বিয়েগুলো এইরকম বিয়ে হবে। বাউনে মাইস্থ এরকম হবে না। আর 3 নম্বর নিয়মটা হচ্ছে পুরুষের বয়স বেশি হবে, নারীর বয়স কম হবে। তো প্রথম নিয়মটা যতখানি কঠোর, যতখানি শক্তিশালী, পরের নিয়মগুলো ততটা শক্তিশালী নয়। অর্থাৎ পরের নিয়মগুলোর অদল বদল হয়। এবার আসি হিন্দু বিয়ের যে প্রকরণগুলো শাস্ত্রকাররা বলেছেন সেইগুলো নিয়ে। প্রথম প্রকরণটি হচ্ছে দৈব বিবাহ। দৈব বিবাহ মানে কি? যেহেতু প্রাচীন আর্য সমাজ মূলত দেববাদী ছিল, অর্থাৎ দেবতাকে নিয়েই তাদের যাবতীয় জিনিস ছিল, কাণ্ড কারখানা ঘটত। তারা এসেছিল অনেকগুলো দেবতাকে সঙ্গে নিয়ে, যেমন ইন্দ্র, বরুণ, মিত্র, এই ধরনের দেবতাকে তারা সঙ্গে করে নিয়ে এসেছিল। এই দেবতাদের খুশি করতে তারা যাগ যজ্ঞ করত। তো যাগ যজ্ঞ করত, এইরকম যজ্ঞ চলাকালীন একটা যজ্ঞেতে অনেকগুলো পুরোহিত লাগে, 10-12 জন, 15 জন এরকম পুরোহিত লাগে। তো এরকম যজ্ঞ চলাকালীন যদি যার বাড়িতে যজ্ঞ হচ্ছে বা যজ্ঞকর্তা যিনি যজ্ঞের ব্যবস্থা করেছেন, তিনি যদি তার মেয়েকে সালঙ্কারা প্রদান করেন যজ্ঞের প্রধান পুরোহিতের হাতে, তবে সেই বিয়েকে বলা হয় দৈব বিবাহ। এখানে যজ্ঞের যে দেবতা তাকে সাক্ষী রেখে বিবাহটা হয়। এখন যে কেউ বলতে পারে যে অন্য পুরোহিতের সঙ্গে হলে হবে না। হ্যাঁ, সেটাও দৈব বিবাহ। দেবতাকে সাক্ষী রেখে যে বিয়ে, তাকেই বলে দৈব বিবাহ। সেকালে যজ্ঞ বাদ দিয়েও আর্যরা নদী, গাছপালা, আকাশ ইত্যাদিকে সাক্ষী রেখেও বিয়ে করত। এই বিয়েগুলোকে বলা হয়, প্রত্যেকটা বিয়েই হচ্ছে দৈব বিবাহ। দেবতাকে সাক্ষী রেখে যে বিয়ে, তাকে বলে দৈব বিবাহ। কিন্তু কালক্রমে দৈব বিবাহের জায়গা বা দৈব বিবাহের স্থান নষ্ট হতে থাকে আর্য সমাজে। কারণ এক তো এই বিয়েগুলোতে কোনো রকমের মোটা অঙ্কের অর্থের আদান প্রদান থাকেনি। একটা মেয়ের দায় দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে। ছেলেদের অনেক রকমের বায়না থাকে সবসময়, সেকালেও থাকতো, মেয়েটার সঙ্গে কিছু পাবে। সেখানে শুধু গয়না দিয়ে সাজিয়ে মেয়েটাকে দেয়া হতো। তার উপরে এই যে পাত্রের পছন্দ হতে হবে। সেকালে সাধারণভাবে পছন্দ হয়েই যেত, কারণ আর্যের সঙ্গে আর্যের বিয়েটা হচ্ছে, অনার্য নয়। আর্যের মধ্যে বিয়ে হয়। কিন্তু যদি ছেলের অন্য আর একটা বিয়ে থাকে, সেকালে বিয়ের অনুরোধ ফেলা যেত না। কিন্তু ছেলেটি যদি রাজি না হয় আর একটা বিয়ে করতে, ফলে বিভিন্ন দিক থেকে এই বিয়ের উপর একটা অনীহা তৈরি হতে থাকে। ফলে দৈব বিবাহের জায়গাটা ক্রমশ কমতে থাকে। এছাড়াও দেবতার সঙ্গে সম্পর্ক হচ্ছে, বেদ জানলে বেদের ভেতরে যে দেবতা, তার মন্ত্র বলা আছে, সেইভাবে দেবতার অর্চনা করতে হয়। আমি দেবতায় বিশ্বাস করি বা আমি বিশ্বাস করিনি, এই দুটোর কোনো মূল্য নেই সাধারণভাবে। দেবতাকে কতটা ভালোবাসলে, কতটা কাছে রাখলে তবে দেবতা দেখা দেয়, সেটা একটা বিরাট বড় ব্যাপার। ফলে ধীরে ধীরে আর্য সমাজে দৈব বিবাহের জায়গা কমে যাচ্ছিল, দৈব বিবাহ অনুৎসাহিত হচ্ছিল। এরপরে বিয়েটা হচ্ছে, যার কথা বলা হয় সেটা হচ্ছে ব্রাহ্ম বিবাহ। ব্রাহ্ম বিবাহ মানে কি? ব্রাহ্ম বিবাহ বলতে বোঝানো হয় যেখানে ব্রহ্মের
অর্চনা বা ব্রহ্মকে জেনেছে এমন ব্যক্তিরা বেদজ্ঞ পণ্ডিতের হাতে আর একটা বেদজ্ঞ নারীকে যখন সম্প্রদান করে, তখন সেইটা হচ্ছে ব্রাহ্মবিবাহ। বেদেতে যেমন দেবতার কথা আছে, বেদেতে যেমন ভগবান বা ব্রহ্মের কথাও আছে। তো ব্রহ্মকে জানতে গেলে বেদ পড়তে হবে, বেদ জানতে হবে। এইরকম বেদজ্ঞ পণ্ডিতের হাতে যখন মেয়ে সমর্পণ করা হয়, এবং বেদজ্ঞ পণ্ডিতরাই যখন সমর্পণ করে, সকলে মিলে দাঁড়িয়ে যখন সমর্পণ করে, তখন সেইটাকে বলে ব্রাহ্মবিবাহ। আগের বিয়েতে যেমন দেবতা সাক্ষী ছিল, এখানে ব্রহ্মকে সাক্ষী করা হয়। আগের বিয়েতেও যেমন মোটা অঙ্কের অর্থের লেনদেন হচ্ছে না, শুধুমাত্র গয়না দিয়ে সাজানো হচ্ছে, এখানেও তাই। অর্থাৎ দুটোর মধ্যে অন্তর নেই খুব একটা। তো এইভাবে বিয়েটাকে বলে ব্রাহ্ম বিবাহ। দৈব বিবাহের জায়গা যেমন প্রাক আর্য সমাজে, এই আর্য সমাজে কমতে শুরু করেছিল, এই ব্রাহ্ম বিবাহের জায়গাটাও ক্রমশ কমতে শুরু করে। কিন্তু 19 শতকে এসে রামমোহন রায় পুনরায় ব্রাহ্ম ব্যাপারটা নিয়ে চর্চা করার সময় ব্রাহ্ম সমাজ তিনি গঠন করেন, পরে সেটা ব্রাহ্ম ধর্মে পরিণত হয়। তখন পুনরায় ব্রাহ্ম বিবাহের ব্যাপার আছে। তখন ওই যে যেমন বলা হয়েছে আগে, যে বেদ পড়েছে, বেদ জানে বেদজ্ঞ পণ্ডিত, বেদজ্ঞ মানুষেরা বেদজ্ঞ পণ্ডিতের হাতে মেয়েকে সমর্পণ করবে, সেইরকম ভাবে ব্রাহ্মরা কিছু কিছু বিয়ে দিতে শুরু করে। কিন্তু যেহেতু সেটা ছিল আধুনিক যুগ, 19 শতক মানে ধীরে 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 মানুষ আধুনিক হয়ে উঠছে। একদিন ওই বেদ টেদকেও অস্বীকার করার ব্যাপার এলো, ফলে ব্রাহ্ম বিবাহটা ধীরে 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 হিন্দু ধর্মের সঙ্গে মিশে গেল। মানে হিন্দু বিয়ের যাবতীয় জিনিসগুলো এই ব্রাহ্ম বিবাহের মধ্যে ঢুকে গেল, ফলে ব্রাহ্ম বিবাহ ক্রমশ অদৃশ্য হয়ে গেল। এবার আসি আর্য বিবাহ বা অর্থ বিবাহ। আর্য বিবাহ বা অর্থ বিবাহ হচ্ছে আর্য সমাজের প্রাচীনতম বিবাহ। আগের বিবাহগুলোতে বলেছি যে দেবতাকে সাক্ষী রাখতে হবে, কোথাও ব্রহ্মকে বা ভগবানকে সাক্ষী রাখতে হবে, ভগবানের ব্যাপার জানতে হবে। আর্য বিবাহেতে এগুলোর কোনো ব্যাপার নেই। সাধারণ একজন আর্য সে বেদ জানবে এমন ব্যাপার নেই কোনো। সে এমনি মানুষের মতো করে বিয়ে করবে। তাদেরই বিয়েটা হচ্ছে আর্য বিবাহ। এবার সেটা বলি কিরকম সেটা। যখন কন্যাপক্ষ তাদের কন্যার সঙ্গে একটি ষাঁড় এবং একটি গরু পাত্রের হাতে সমর্পণ করে এবং কিছু গয়নাগাটি দেয়, এইভাবে যে বিয়েটা হয়, একে বলা হয় আর্য বিবাহ। বলা হয়ে থাকে এই বিয়ে থেকেই পণ প্রথার সূচনা। কারণ অনেকেই বলতে পারে এখান থেকে পণ প্রথা কি করে হয়? ওই যে একটা ষাঁড় আর একটা গরু, এটাকে সরিয়ে ওখানে টাকা দিয়ে দিলেই ওটা পণ হয়ে যায়। তো এইভাবে আর্য বিবাহটা হতো। আর্য সমাজে গরুর এক অনন্য মর্যাদা ছিল, কারণ যজ্ঞের কাজে দুধ, দই, ঘি এবং মিষ্টান্ন লাগে। এই প্রত্যেকটি জিনিস তৈরি হবে গরুর দুধ থেকেই। এই গরুর এক আলাদা মর্যাদা ছিল। এছাড়া চাষবাসের কাজেও গরু লাগে। তো সেইখান থেকে গরু আর্যরা চাইতো তাদের কাছে গরুকে গোধন বলে বলা হতো, গরু প্রচুর পরিমাণে থাকুক। তো বিয়েতেও তাই, একটা মেয়ে যখন বিয়ে করা হচ্ছে তখন তার সঙ্গে গরুও চাওয়া হতো, গরু দেওয়া। তো এইখানে পাত্রপক্ষ পাত্রীপক্ষের ব্যাপার আছে, এখানে গরু দেওয়া হচ্ছে এবং মেয়েটাও দেওয়া হচ্ছে। এইটাকে বলে আর্য বিবাহ। এরপরে আছে প্রজাপত্য বিবাহ বা প্রজাপতি বিবাহ। এখন প্রজাপতি বিবাহ বলতে কি, আগে যতগুলো পদ্ধতি বলেছি, দৈব বিবাহ, ব্রাহ্ম বিবাহ, আর্য বিবাহ, অর্থ বিবাহ, এই প্রত্যেকটা বিয়ের যে নিয়ম, সেইগুলো সব প্রজাপতি বিবাহেতে রইল। অর্থাৎ এইখানে ভগবানের নামও হলো, মন্ত্রের মধ্যে ভগবান রইল। হোমকুণ্ড বা যজ্ঞকুণ্ড যেটা হলো, সেইটা আসছে সরাসরি দৈব বিবাহ থেকে, সেখানে দেবতার কথা আছে। অগ্নিদেব কখনো কখনো প্রজাপতি ব্রহ্মার সঙ্গে মিশে যান, বা প্রজাপতি ব্রহ্মা কখনো কখনো অগ্নিদেবের সঙ্গে মিশে যান। তো দেবতা রইল। আর কি রইল? ওই যে আর্য বিবাহেতে একটা গরু আর একটা ষাঁড়, এইখানে এসে টাকা কড়ি, জিনিসপত্র, দান সামগ্রী দেওয়ার ব্যাপারে চলে এলো।
এবং দুপক্ষ, যেটা আর্য বিবাহে দেখা গিয়েছিল যে পাত্রপক্ষ আছে, পাত্রীপক্ষ আছে, এই বিয়েতেও তাই হলো, পাত্রপক্ষ পাত্রীপক্ষ। বিরাট একটা বেশ কোলাহলপূর্ণ অবস্থান, দুপক্ষের দেয়া নেওয়া চললো এবং প্রচুর লোক এলো, খাওয়া দাওয়া করলো। এইটা হচ্ছে প্রজাপত্য বিবাহ বা প্রজাপতি বিবাহ। আজকের যুগে হিন্দু সমাজে যত বিবাহ ঘটে একটা বড় অংশই হচ্ছে প্রজাপতি বিবাহ বা দেখাশোনা করে বিবাহ। প্রজাপতি ব্রহ্মাকে বলা হয় জগতের পালক। তো হিন্দু ধর্মে এইরকম ব্যাপারগুলো আছে যে শিবকে বলা হয় সংহারকর্তা, ব্রহ্মাকে বলা হয় পালনকর্তা, আর বিষ্ণুকে বলা হয় সৃষ্টিকর্তা। ভগবানকে তিনটে খণ্ডে ভাগ করে তার বিচার করা হয়। তো ব্রহ্মাকে বলা হয় পালক, ব্রহ্মার নামে যে এই বিয়েটার নামকরণ করা হয়, প্রজাপতি ব্রহ্মার নাম। তো সেইখান থেকে এটা হচ্ছে প্রজাপতি বিবাহ। এরপর আছে আসুর বিবাহ বা অসুর বিবাহ। তো অসুর বিবাহ কি? আগের বিয়ের সঙ্গে এর খানিকটা তফাৎ রয়েছে, যেখানে কন্যাপক্ষ কোনোভাবেই তাদের মেয়ের বিয়ে দিতে রাজি নয়। মানে রাজি নয় বলতে কি, যে ছেলের সঙ্গে বিয়ের কথা হচ্ছে সেই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি নয়। তখন ছেলেপক্ষ যদি কন্যাপক্ষের হাতে টাকা গুঁজে দেয় এবং সেই টাকায় খুশি হয়ে যদি কন্যাপক্ষ তাদের মেয়েকে এই ছেলেটির সঙ্গে বিয়ে দেয়, যার সঙ্গে এতক্ষণ বিয়ে দিতে রাজি ছিল নি, এবার রাজি হলো টাকা পেয়ে, তবে সেই বিয়েকে বলা হয় অসুর বিবাহ। এখন এই বিয়েটাকে এরকম ভাবে ব্যাখ্যা করার কারণ কি? অসুর বিবাহ, হিন্দু শাস্ত্রে অসুর বিবাহ নিন্দিত বিবাহ, যেখানে কন্যা গ্রহণ করার সময় অর্থাৎ বিয়ে করার সময় কন্যার বাবাকে বা কন্যা পক্ষকে টাকা দেওয়া হয়, সেখানে বিয়েটা আর মানে দাঁড়ায় কন্যা ক্রয় বিক্রয় হলো, অর্থাৎ কন্যা কেনা হলো। যে কন্যাকে ক্রয় করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে যজ্ঞেতে তার কোনো অংশ থাকেনি, অর্থাৎ যজ্ঞ তাকে দিয়ে হয়নি, সে হীন এবং পতিত। ফলে অসুর বিবাহ সমাজ জুড়ে, গোটা হিন্দু সমাজ জুড়েই একটা নিন্দিত বিবাহ বলে পরিচিতি লাভ করে। এরপরও যারা পয়সাবান লোক, অথচ তার সঙ্গে তার বিয়ে হচ্ছে না, তারা টাকা দিয়ে অনেক ক্ষেত্রে এরকম ভাবে মেয়ে জোগাড় করতো। এইসব হিত অহিতে সব বিচার তাদের মধ্যে থাকতো না। তারা মনে করতো যে টাকা দিলে যদি পাওয়া যায় তো ভালো চলবে, কিন্তু সমাজে এটা মর্যাদার আসনে ছিল না। এরপরে আছে গান্ধর্ব বিবাহ। গান্ধর্ব বিবাহ কি? গান্ধর্ব বিবাহ হচ্ছে যেখানে পরিবারের অমতে অথবা পরিবারের অনুমোদনে একজন নারী এবং একজন নর, অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারী পালিয়ে গিয়ে বা ভালোবেসে বিয়ে করে, সেই বিয়েকে বলা হয় গন্ধর্ব বিবাহ। এই ধরনের বিয়েতে দুজনেই যেমন খুব খুশি হয়, তেমনি দুজনেই খারাপ হতে পারে এবং এই বিয়ের পরিণাম সবসময় ভালো হয় না। এই জন্য সভ্য যারা মানুষ, মানে যেসব ফ্যামিলি আজকের যুগে শিক্ষিত ফ্যামিলি, লেখাপড়া শিখেছে, তারা তাদের ছেলে মেয়ের এইভাবে বিয়ে তারা পছন্দ করে। এই বিয়েকেও তারা নিন্দের চোখে দেখে এবং অনেক ক্ষেত্রে গন্ধর্ব বিবাহ সম্পন্ন হওয়ার পর আবার নতুন করে ওই লোক টোক ডেকে খাবার টাবার খাইয়ে, যাকে বলে সাক্ষী রেখে, আবার একবার বিয়ে দেওয়া হয়। যে এতে বোঝা যায় যে গন্ধর্ব বিবাহের জায়গাটা নষ্ট হলো, গন্ধর্ব বিবাহে সেই গ্রহণযোগ্যতা নেই। এবার আছে রাক্ষস বিবাহ। রাক্ষস বিবাহ কি? যেহেতু আগে বলেছি অসুর বিবাহেতে মেয়ের বাড়ির লোককে টাকা দিয়ে মেয়েটাকে নেওয়া হতো এবং সেটা নিন্দিত হতো, সেইখান থেকে অন্য একটি বিবাহ অর্থাৎ রাক্ষস বিবাহ বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। টাকা দিয়ে মেয়ে গ্রহণ করলে যদি খারাপ হয়, তাহলে জোর করে তুলে নিয়ে এলে ভালো হবে। জিনিসটা এইরকম হলো, মানেটা এইরকম দাঁড়ালো, কিন্তু এটাও সমাজে, হিন্দু সমাজ জুড়ে এটাও নিন্দিত একটা বিবাহ, যেখানে কন্যার বাড়ির লোককে মৃত্যু ভয় দেখানো হয়, তাদের উপর অত্যাচার করা হয় এবং করে মেয়েটিকে তুলে আনা হয়, তুলে এনে বিয়ে করা হয়। সেক্ষেত্রে সেই বিয়েকে বলা হয় রাক্ষস বিবাহ।
এই ক্ষেত্রে হয় কি, পাত্রপক্ষ দলবল নিয়ে অর্থাৎ লোক নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হয়। মেয়ের বাড়ি যদি বলে যে না আমরা বিয়ে দেব না, তখন শুরু হয় জোর যে এই রকম কেন কাকা দেবেন না বিয়ে, আমার পছন্দ নয়, যদি না দেন তাহলে আমরা কিন্তু এই আপনাদের সবাইকে বেঁধে রেখে মেয়ে নিয়ে পালিয়ে যাবো। তারপরেও যদি সেই কাকা রাজি না হয়, যদি বলে না আমি দেবো না, এই শেষ পর্যন্ত দড়ি বার করা হয়, বাঁধা হয়। কখনো কখনো এই বিয়েতে রক্তারক্তির ব্যাপারও আসে, অর্থাৎ কোনে পক্ষ যেখানে লোক জড়ো করে রাখে মারধরের জন্য, সেখানে রক্তারক্তির ব্যাপার হয়। যাই হোক, এই বিয়ে একটা সময়, এই বিয়েগুলো, এই রাক্ষস বিবাহ একটা সময় হতো, যেখানে গায়ের জোরে মেয়েকে তুলে আনা হতো। মহাভারতে এরকম একটা বিয়ের ব্যাপার আছে। হ্যাঁ, কৃষ্ণের বোনের নাম হচ্ছে সুভদ্রা। কৃষ্ণের বন্ধু হচ্ছে অর্জুন। কৃষ্ণ অর্জুনকে বলেন সুভদ্রা যখন মন্দিরে যাবে পুজো দিতে, তখন যেন অর্জুন তাকে অপহরণ করে। এই যে বিয়ে, এইটাই হচ্ছে রাক্ষস বিবাহ। এই বিয়েতে বাধা পড়বে, অপহরণ করতে গেলে বাধা হবে, তখন যুদ্ধ হবে। এটা হচ্ছে রাক্ষস বিবাহ। আর কি রয়েছে? আর হলো হচ্ছে পৈশাচ বিবাহ। হিন্দু বিবাহ ব্যবস্থায় শাস্ত্রকাররা যতগুলো বিয়ের প্রকরণ বলেছেন, তার মধ্যে সব থেকে নিন্দিত বিবাহ হচ্ছে পৈশাচ বিবাহ। পৈশাচ বিবাহ মানে হচ্ছে এতক্ষণ যে কথাগুলো, এতক্ষণ যতগুলো প্রকরণ বলেছি, সেখানে কোনোটাতে কন্যার ওপর, মানে যে পাত্রী তার উপর অত্যাচারের কথা নেই। কিন্তু পৈশাচ বিবাহতে সরাসরি পাত্রীর ওপর অত্যাচার করে তাকে বিয়ে করাকে বলে পৈশাচ বিবাহ। কিরকম? যে যাদের বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে হবে ছেলের, সে সরাসরি মেয়েটিকে অপহরণ করবে। অপহরণ করার পর তাকে জোর করিয়ে একরকম, তার মত থাকুক বা না থাকুক, তার মতের কোন দরকার নেই, তার মাথায় সিঁদুর দেবে এবং তার সঙ্গে থাকতে শুরু করবে। এই থাকতে শুরু করার মানেই হচ্ছে রক্ত মাংসে এক হবে। তো এই যে ঘটনাটি, এইটার পর ওই মেয়েটি বস হবে একটা সময়। বস হওয়ার পর তারপরে যথারীতি বিয়ে হবে। এই যে বিয়েটা, এটাকে বলে পৈশাচ বিবাহ। এতে নেশার বস্তু খাইয়ে মানে রক্ত মাংসে এক হওয়ার ব্যাপার থাকে, হাত পা বেঁধে এক হওয়ার ব্যাপার থাকে। সোজা কথায় যেখানে পাত্রীর ওপর অত্যাচার করা হয়, এমনকি মারধর করে এক হওয়ার ব্যাপার থাকে, এই যাবতীয় পদ্ধতিগুলো ব্যবহার করে এক হলে সেটাকে বলে পৈশাচ বিবাহ। ব্রিটিশ আসার পরও বা ব্রিটিশ আসার আগে এই পৈশাচ বিবাহ, রাক্ষস বিবাহ, আসুর বিবাহ, এইগুলোর বেশ গ্রহণযোগ্যতা ছিল, বা সমাজের এক শ্রেণীর মানুষ এই বিয়েগুলো করতো, এইভাবে বিয়ে করতো। এবং যারা বউ হয় কারো বাড়ির, তাদেরও অনেক ক্ষেত্রে এগুলো অনুমোদন থাকতো। এইরকম ভাবে অনুমোদন থাকতো যে যা হোক, বিয়ে তো হলো। এগুলো স্বাধীন ভারত সরকার এই যতগুলো বিয়ের প্রকরণ বলল, এর মধ্যে গান্ধর্ব বিবাহ এবং প্রজাপত্য বিবাহকে স্বীকার করে। বাকি যে পদ্ধতিগুলো আছে, যেগুলো ওপরের দিকে দৈব বিবাহ, ব্রাহ্ম বিবাহ, এগুলো স্বীকার অস্বীকার কিছু নেই, এগুলো কিছুই অস্তিত্ব আর নেই। নিচের দিকে যেগুলো আছে, রাক্ষস বিবাহ বা পৈশাচ বিবাহ, এগুলোকে অপরাধ বলে গণ্য করে, অপরাধ। এবং প্রজাপত্য বিবাহের মধ্যে যে পণ প্রথার ব্যাপার আছে, এটার বিরুদ্ধেও আধুনিক, মানে বর্তমান ভারত সরকার বা স্বাধীন ভারত সরকার এটারও বিরুদ্ধে। ফলে হিন্দু বিয়ে অনেক সাবালক আকার ধারণ করেছে। এখন আর এসবের কোনো শাস্ত্র নির্দেশিত এসব বিয়ের কোনো ব্যাপার নেই। সেকালের শাস্ত্রকাররা এই বিয়েগুলোর ক্ষেত্রে আরো কয়েকটা নিয়ম বলেছেন। যেমন প্রথম নিয়মটা হচ্ছে, বাউনের ক্ষেত্রে দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ, ব্রাহ্ম বিবাহ, গান্ধর্ব বিবাহ বৈধ। বাউনের পর রইল ক্ষত্রিয়। ক্ষত্রিয়র ক্ষেত্রে দৈব বিবাহ বাদ দিয়ে ব্রাহ্ম বিবাহ, আর্য বিবাহ, হ্যাঁ, তারপর প্রজাপত্য বিবাহ, আসুর বিবাহ, গান্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ, এগুলো বৈধ। বাকি সম্প্রদায়ের ক্ষেত্রে
ওপরের দিকে দৈব, আর্য, হ্যাঁ, এবং ব্রাহ্ম, এইসব বিবাহ বাদ দিয়ে বাকি বিবাহগুলো সবই বৈধ। তো এইগুলো হচ্ছে নিয়ম। সমাজের যে উঁচু অংশ, হিন্দু সমাজের উচ্চ বর্ণ ও নিম্ন বর্ণ, এই উচ্চ বর্ণের দিকে দৈব, আর্য, প্রজাপত্য, ব্রাহ্ম ইত্যাদি বিয়ের পদ্ধতিগুলো অনুসরণ হতো। আর নিচের দিকগুলোতে পৈশাচ, রাক্ষস, গান্ধর্ব, আসুর এইগুলোর পদ্ধতি অনুসরণ হতো। কিন্তু আসুর বিবাহের সঙ্গে তো টাকার ব্যাপার আছে, নিচের দিকের মানুষ একটু গরিব হতো, ফলে ওটাও বাতিল। নিচের দিকের একদম নিচের দিকে গান্ধর্ব, রাক্ষস, পৈশাচ এই সবগুলো রীতিমাত্র অনুসরণ হতো। এইগুলো হচ্ছে হিন্দু শাস্ত্রকারদের তৈরি করা যে ব্যবস্থা বা হিন্দু শাস্ত্রকাররা যে রূপ দেখিয়েছেন সেইগুলো। এর বাইরেও রামায়ণ, মহাভারত ইত্যাদিতে আরেকটি বিয়ের কথা জানা যায়, এবং এই বিয়ের পদ্ধতি এটা প্রাচীন যে আর্য সমাজ, যদি জার্মানদের কথা বলি তাদের মধ্যেও ছিল। জার্মানরাও আর্য জাতির একটা শাখা, তাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে স্বয়ংবরা পদ্ধতি। স্বয়ংবর অর্থাৎ মেয়ে সরাসরি নিজে পাত্র পছন্দ করবে, এগুলো রাজা মহারাজাদের মধ্যে বেশি হতো। যেমন রামচন্দ্র সীতাকে বিয়ে করেছিলেন স্বয়ংবর সভায়, গান্ডীব ধনুতে গুণ পরানোর পরীক্ষা উত্তীর্ণ হয়ে। দ্রৌপদীরও এইরকম ভাবে বিয়ে হয়েছিল। স্বয়ংবরের দুটো রূপ, একটি রূপ হচ্ছে যেখানে রাজা মানে কন্যার বাবা, রাজামশাই তো কারো বাবা, সেই কন্যার যে বাবা রাজামশাই তিনি শর্ত দেবেন যে যে পাত্র এই শর্তে উত্তীর্ণ হতে পারবে, শর্ত একটা থাকবে, এই শর্তে উত্তীর্ণ হতে পারবে তার সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেবেন। আরেকটি ক্ষেত্রে মেয়েটি শর্ত দেবে, এই শর্তগুলো পালন করতে পারলে বা এই শর্তে উত্তীর্ণ হতে পারলে বিয়ে হবে। তো এই যে বিয়ের পদ্ধতি, এইটা হচ্ছে এই পদ্ধতিও সেকালে ছিল। এগুলো রাজা মহারাজাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হতো। এবার রইল এতক্ষণ যে বিয়েগুলো বললাম এগুলো হচ্ছে অক্ষত জনী নারীর উপর ভিত্তি করে। অক্ষত জনী নয় এমন মেয়ে আছে, এমন মেয়ে সেকালেও ছিল, একালেও হয়। এই মেয়েদের বিয়ের ক্ষেত্রে একটি কথাই বলা যায়, সেটা হচ্ছে বিধবা বিবাহ। বিধবার বিয়ে, বিধবার বিয়ে মানে বিধবা তো বিয়ে হলো, ডিভোর্সি বিয়েটা ওই একই নিয়মে হয়, একই জিনিস, বেশ্যার বিয়েটাও একই রকমের। অর্থাৎ এই বিয়েগুলোর কোনো মাহাত্ম্য কিছু নেই, এগুলো হচ্ছে একরকম একটা মেয়ের দায় দায়িত্ব কোনো ছেলের উপর চাপানো ছাড়া কিছু নয়। ফলে এগুলো নিয়ে শাস্ত্রকাররা কোনো বিশেষ উচ্চবাচ্য করেনি, এগুলো কারোরই কাছে খুব একটা মর্যাদার কিছু নয়। তো 19 শতকে বিদ্যাসাগর মশাই এই বিধবা নারীর কষ্ট দেখে কচি কচি বাচ্চা বাচ্চা বিধবা তাদের বিয়ের তিনি কথা ভেবেছিলেন, তাদের প্রতি তিনি করুণভাবে তাকাতেন, তাদের অসহায় অবস্থার কথা ভেবে তিনি তাদের ব্যবস্থা করেছিলেন। তো এইটা ইতিহাস হয়ে আছে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। কাল আসবো অন্য ভিডিও নিয়ে।